আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সাপ সম্পর্কে কিছু বিষয় জানবো। অর্থাৎ আমার ভিডিওর টপিকটা হচ্ছে সাপ সম্পর্কে কিছু কুসংস্কার, ওঝা ও বিজ্ঞান। সাপের জ্ঞান আমাদের সকলের মাঝে রয়েছে, কিন্তু এই জ্ঞান যে কতটা বিজ্ঞানসঙ্গত সেটা আসলে আমাদের যাচাই বাছাই করা উচিত। সাপ দেখলেই আমরা মারি, সাপে কামড় দিলে ওঝার কাছে চলে যায়, সাপ এভাবে দেখে ওভাবে শুনে, সাপ কামড় দিলে বা মারলে তাকে অর্ধমৃত অবস্থায় ছেড়ে দেওয়া উচিত না, রাতের বেলা সে আবার কামড় দিলে। এগুলো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আসলে কতটুকু এগুলো বিজ্ঞানসম্মত সেগুলো আমাদের জানা দরকার। এই ভিডিওটি দেখলে কম বেশি কিছুটা হলেও ধারণা করতে পারবেন। চলুন ধারাবাহিকভাবে কতগুলো প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি। শুধু দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষাক্ত এবং অবিষাক্ত বা বিষ নেই এমন বিষ এবং বিষহীন দুই সাপের তুলনা। পৃথিবীতে বিষাক্ত সাপের সংখ্যা হচ্ছে 95 ভাগ সাপ বিষহীন, মাত্র 5 ভাগ সাপ যাদের বিষ রয়েছে। তো এই 5 ভাগ সাপ আবার কোন ধরনের বিষ প্রয়োগ করে, আমাদের শরীরে কতটুকু ক্ষতি করতে পারে আমরা কল্পনাও করতে পারি না। আমরা জানি যে সাপে কামড়াতে মৃত্যুবরণ করেছে, কিন্তু কেন করেছে, কি কারণে করেছে, কোন পদ্ধতি গ্রহণ করলে হয়তো মৃত্যুটা হতো না, যদিও সব কিছু আল্লাহর হাতে। তারপরে এখানে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো তো আল্লাহ করতে বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সাপের বিষকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিউরোটক্সিক ভেনম, আরেকটা হেমোটক্সিক ভেনম, আরেকটা সাইটোটক্সিক ভেনম। নিউরোটক্সিক যে ভেনমটা রয়েছে, এই কোনো সাপ কামড় দিলে যদি এ ধরনের বিষ আমাদেরকে শরীরে প্রবেশ করে, আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে এই বিষগুলো সাধারণত নার্ভ সিস্টেমকে অ্যাটাক করে, নার্ভ সিস্টেমকে অ্যাটাক করবে ও নার্ভের মাধ্যমে অর্থাৎ আমাদের মস্তিষ্ককে ড্যামেজ করে দেয়। তো দ্রুত চিকিৎসা না নিলে এটা মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। মনে রাখা বেশি জরুরি যে কোনো সাপ কামড়ালে আমাদের ওঝার কাছে না গিয়ে সাথে সাথে সেটা ডক্টরের কাছে অর্থাৎ কোনো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নিয়ে যাওয়া উচিত। আমাদের নিজের জ্ঞান প্রয়োগ করা আমি মনে করি উচিত নয়, এবং গবেষকরাও তাই বলেন, ডাক্তাররা তাই বলেন, এবং স্বাস্থ্য সংস্থা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাই বলেন। আমরা বেশি শিক্ষিত হয়ে যাই যখন কোনো সাপ আমাদের বাড়িতে প্রবেশ করে কিংবা কাউকে দংশন করে। এই শিক্ষাটা আমাদের বা জ্ঞানটা কতটা বিজ্ঞান সমৃদ্ধ সেটা আসলে নিজেকে যাচাই করা উচিত। হেমাটোটক্সিক ভেনম এটা রক্তে অ্যাটাক করে, রক্তর কোষগুলোকে অর্থাৎ রক্তকণাগুলোকে ধ্বংস করে দেয়, এবং ধারাবাহিকভাবে সে হৃৎপিণ্ডে গেলে অর্থাৎ হৃৎপিণ্ডে পৌঁছালে, যেহেতু রক্তটা আমাদের পাম্প করে হৃৎপিণ্ড, সেখানে রক্ত যখন ওই বিষাক্ত রক্তটা হৃৎপিণ্ডে যায় তখন আমাদের হার্ট ক্রিয়া অর্থাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করে। অতএব সহজ কথায় যত দ্রুত সম্ভব আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিন্তু আমরা ওঝার কাছে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিই, এটা কখনোই করবেন না। সাইটোটক্সিক আবার এই বিষটা কিছুটা হলো কম ক্ষতিগ্রস্ত হলে তবে মৃত্যু ঝুঁকি রয়েছে। বেশি ক্ষতি করছে নির্দিষ্ট অংশটা অর্থাৎ নির্দিষ্ট অঙ্গ আবার ক্ষতিগ্রস্ত হয়, পচে যেতে পারে কিংবা মাংসগুলো নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি। সব বিষেই বিষাক্ত, তবে তার আগের যে দুটি অর্থাৎ নিউরোটক্সিন, হেমাটোটক্সিন, এই দুটো সবচেয়ে বেশি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই ধরনের সাপ এখানে রয়েছে, কোনটি বিষাক্ত কোনটি বিষাক্ত নয়। আপনারা যে সাপের মুখে দুটি আমরা দাঁত দেখতে পাবো, এ ধরনের দুটি দাঁত, সেটা হচ্ছে বিষাক্ত। কিন্তু সব লেভেল দাঁত যদি সমান হয় অর্থাৎ এ ধরনের দুটি দাঁত যদি না থাকে তাহলে বুঝবো সেটা বিষাক্ত নয়। আশা করি কথাগুলো আমার বুঝতে পারছেন। সাপ কিভাবে দেখে বা শোনে, এটা কেন আলোচনার বিষয়? কারণটা হচ্ছে আমাদের বাংলা মুভির কিছু কথা বা বিষয় আমাদের মনে আজীবন আবদ্ধ থাকে, কিংবা আমাদের বয়োজ্যেষ্ঠরা কিছু কিছু গল্প শুনিয়ে আমাদের সেগুলো মনের মধ্যে এক ধরনের চিন্তাধারাকে ফিক্সড করে ফেলে, যে কোনো সাপকে মারলে যেন অর্ধমৃত অবস্থায় ছেড়ে না দেওয়া হয়, কিংবা জোড়া সাপ যখন দেখবে তাহলে দুটিকে হত্যা করতে হবে, একটাকে ছেড়ে দিলে ওটা রাতের বেলা এসে তোমাকে দংশন করতে পারে। এ ধরনের কথাগুলো রয়েছে, সব তো ভৌতিক, এগুলোর বাস্তবতা নেই। কেন বাস্তবতা নেই? সাপ যেখানে আমাদের মতো দেখতেই পারে না, সে তো আপনাকে চিনে রাখবে কি করে?
তার মেমোরি তো আমাদের মতো নয়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাপ দেখছে থার্মাল ইমেজে, সাপ দেখতে পাই কি থার্মাল ইমেজে। তো আপনার থার্মাল ইমেজে যদি আপনাকে বা আমাকে একসাথে রাখা হয়, তাহলে আপনি আমি একই দেখাবো, তাহলে সাপ আপনাকে বা আমাকে চিনবে কি করে? প্রশ্ন হচ্ছে সে তার অনুভূতির মাধ্যমে। কিসের অনুভূতি? মানুষের গন্ধের মাধ্যমে? জি না, সে তো গন্ধ নিতে পারে না। পরে ধারাবাহিকভাবে আলোচনাটা আসছে। আমি তো সে দেখছে থার্মাল ইমেজের মাধ্যমে, থার্মাল ইমেজে সে দেখছে, কিন্তু আপনাকে চিনে রাখার কোনো উপায় তার নেই। আপনি আপনাকে আপনার চেহারা যখন আমি দেখছি বা আমার চেহারা আপনি যখন দেখছেন, তখন আপনি আমাকে চিনে রাখছেন। সাপ তো আপনাকে চিনে রাখতে পারবেন। সুতরাং আপনাকে ছবল মারা তো প্রশ্নই আসে না। এখন শোনার বিষয়টা রয়েছে। আসলে কি সাপ শোনে? বর্তমানে গবেষকদের মতে সাপ, আমরা জানতাম সাপ শোনে না, আসলেই শোনে না। কিন্তু কিছু কিছু গবেষক অর্থাৎ গবেষণা করে দেখেছেন সাপ নিম্ন কম্পাঙ্ক শুনতে পান তাদের অন্তঃকর্ণের মাধ্যমে। তাদের অন্তঃকর্ণ রয়েছে। এই অন্তঃকর্ণ আমাদের যেমন বহিঃকর্ণ রয়েছে, ঠিক আমাদের মতো তাদের নেই। কিন্তু ওরা নিম্ন শব্দের নিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট কিছু শব্দ শুনতে পায়। এই শব্দ এইগুলো শোনার মাধ্যমে তাদের শত্রু মিত্রের অবস্থানটা জানতে পারে। কিন্তু সেটা কতটা সত্য এখনো গবেষণা চলছে সেটা। তবে সাপ শোনে না, তার অনুভূতিটা সে তার জিহ্বার মাধ্যমে নেয়। তো সুতরাং সাপ যেহেতু শুনে না, আবার ভালোভাবে দেখে না, তো আপনাকে আইডেন্টিফাই অর্থাৎ চিনে রাখার কোনো প্রশ্নই আসে না। তো ওই বাংলা মুভির মতো কথাগুলো আমরা কখনোই মনে রাখবো না। বাংলা মুভিতে যে ঘটনাগুলো দেখি, যে সাপ এসে বিন বাজাচ্ছে, সাপ আসলো, এগুলোর বিষয়ে আসলে সম্পূর্ণরূপে ভৌতিক, বাস্তবতা নেই। আমি কিছুক্ষণ পরে আবার সেটাই পরিষ্কার করার চেষ্টা করছি। বিন বাজালে সাপ আসে কিনা? জি না, কারণ সাপ তো শুনতেই পায় না। আমি কিছুক্ষণ আগেই বললাম সেটা। তার অন্তঃকরণের মধ্যে কিছু নিম্ন কম্পাঙ্কের কিছু শব্দ সে শুনতে পায়। বিন বাজালে সেটা তো উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ হয়ে যায়। তো সেখানে শোনার তো প্রশ্নই আসে না। আমরা যে দেখেছি, অনেকে বলবেন সাপরিয়া সাপ খেলা দেখায়, বিন বাজাচ্ছে, সাপ ডান্স করতেছে। বাংলা মুভিতেও দেখি বিন বাজালে সাপ ডান্স করতে করতে এক জায়গা থেকে চলে আসলো অনেক দূর থেকে। আরে বাবা, ভৌতিক বিষয়গুলো আপনারা কল্পনা করে বাস্তবতার মধ্যে আসেন, বিজ্ঞানসম্মত চিন্তা করেন। আমি যা বলছি সেটা তো আমার বানোয়াট কথা নয়, এটা বিজ্ঞানসম্মত কথা। বিজ্ঞান যা বলছে তাই আমি বলছি। আর বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাপ সম্পর্কে সচেতনতা, অর্থাৎ আমাদের একটু চিন্তাধারাগুলো পরিবর্তন করা, আমাদের কুসংস্কারকে ঝেড়ে ফেলে বাস্তবতার মধ্যে ফিরে আসা। বিন বাজালে সাপ ডান্স করে না। তো আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি যে সাপড়ে যখন বিন বাজায় সাপ ডান্স করছে, আবার ছবল মারছে। আপনি খেয়াল করবেন, যখন সাপড়ে বিন বাজায় তখন তার ডান পা কিংবা কাপড় বা পাঞ্জাবি বা গামছা সে নাড়াচাড়া করে। তো সাপ যেহেতু থার্মাল ইমেজে দেখছে, সাপ যেহেতু থার্মাল ইমেজে দেখে, সেক্ষেত্রে সে মনে করে ওই বস্তুটা তাকে অ্যাটাক করার চেষ্টা করছে, মুভ করছে। আপনি সাপ যেখানে যদি মুভ অর্থাৎ যদি নড়াচড়া না করে, থার্মাল ইমেজে কোনো কিছু বোঝা যাবে না সেখানে কোনো বস্তু বা উপাদান রয়েছে কিনা। ঠাকুরের টেকনিক আপনি খেয়াল করবেন, যখন সে বিন বাজায় তার পা, ডান পা বা বাম পা সেইভাবে নাড়াচাড়া করছে। আর সাপ টার্গেট নিচ্ছে ওই বস্তুটা, হয়তো তাকে অ্যাটাক করার চেষ্টা করছে, থার্মাল ইমেজে বুঝছে সেটা। তো এই কারণে সে ছবল মারে। আর আমরা মনে করি যে সাপ মনে ডান্স করতেছে, কি চমৎকার। কোনো চমৎকারিত্ব নেই, সব কিছু ভুয়া, এগুলো মিথ্যা। সাপড়িয়ে খেলা, সাপ খাওয়া মিথ্যা। যদিও এগুলো সাপ খেলা দেখানোটাই আমাদের, মানে সাপ এক ধরনের প্রাণীকে নির্যাতন করা, প্রাণীর অধিকারকে খর্ব করা হয়। সাপ মেরে ফেলা উচিত কিনা? কেন মারবেন? আপনার কি ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেছে? আর প্রশ্ন হচ্ছে, ক্ষতি যদি না করে তাহলে তো আমাদের হাদিসে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে। কেন ভাই, আপনি কি হাদিসটা ভালো করে পড়েছেন? সেখানে কি ব্যাখ্যা রয়েছে একটু ভালো করে পড়েন, তারপর আপনি সেটাকে পালন করার বা আদেশটা পালন করার চেষ্টা করবেন। কারণ আমরা তো ইসলামের বা হাদিস বা কোরআনের নির্দেশগুলো আমরা যথাযথভাবে পালন করি, না বুঝে বেশি পালন করি। বুঝতে পারি যখন, তখন অনেক দেরি হয়ে যায়। তো আগে আপনি জানেন কতটুকু আসলে হত্যা করতে বলা হয়েছে কিনা। সাপ আমার দিকে বা আমাদের দিকে তেড়ে আসে কেন? প্রথম কিছুক্ষণ আগে আমি বললাম যে সাপ তার আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সে আমাদের দিকে তেড়ে আসে। আমরা যেমন নিজেকে বাঁচানোর জন্য তাকে মারতে যাই, ঠিক সেরকম সে নিজেকে বাঁচানোর জন্য আমাদের দিকে তেড়ে আসে। আর দ্বিতীয় কথা, আপনি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন,
আপনাকে যদি আগে সে টার্গেট করে থাকে যে না সেখানে একটি মানুষ নড়াচড়া বা অন্য কোনো একটা প্রাণী নড়াচড়া করছে, ওখানে স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, সে কাছাকাছি থেকে সেটা বুঝতে পারে, অনেক দূর থেকে নয়। কারণ তার চোখের পাওয়ার এত বিষয় না যে অনেক দূর থেকে আপনাকে দেখতে পেয়েছে, তাড়াতাড়ি চলে আসে। আপনি খেয়াল করে দেখবেন, সাপ কাছাকাছি থেকেই কিন্তু আপনাকে ছবল মারবে, অনেক দূর থেকে নয়। সাপ কামড়ালে ওঝার কাছে যাব নাকি ডাক্তারের কাছে যাব? ক্ষতস্থান থেকে মুখ দিয়ে বিষ টেনে নেওয়া উচিত কিনা? বাংলা মুভির মতো নায়ককে সাপ কেটেছে, নায়িকা এসে বিন বাজিয়ে সাপ যখন আসলো না বিভিন্ন ধরনের একটা মন্তব্য করে যে অমুক কালনাক অমুক নাগিনী সে আসবে না, রাগ করেছে, মন খারাপ করেছে, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছু মন্তব্য। তো আমাদের মন সেগুলো দেখে অনেক পুলকিত হয়ে যায় এবং বাস্তবতার সাথে মিলিয়ে নেয়। সাপের ডিজাইন দেখে, নকশা দেখে, মাথার দাগ দেখে, শরীরের দাগ দেখে সেই যে বাংলা মুভির যে কথাগুলো আছে আমরা মিলিয়ে নিই, এটা কালনাগ, এটা নাগিনী, এটা নাগ ইত্যাদি। সাপ কামড়ে কখনো ওঝার কাছে যাবেন না, সরাসরি ডাক্তারের কাছে যাবেন। ওঝার কাছে যাবেন তো আপনার মৃত্যুর ঝুঁকি 100 ভাগেরও বেশি। ওঝা কখনো সাপের বিষ নামাতে পারে না, কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা মানে পারবেই না, নিশ্চয়তা দিব কি করে? আপনি এখন বলতে পারেন তো আমার ঘটনা এরকম রয়েছে, আমার দাদু কিংবা নানি কিংবা অমুককে সাপে কামড় দিয়েছিল, ওঝার কাছে নিয়ে গিয়েছিল, ওঝা বিষ নামিয়ে দিয়েছে। ওটা এমনিতেই নেমে গিয়েছিল, ওঝার কোনো ক্ষমতা ছিল না, ওটার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। কিভাবে নেমেছে? ধরুন আপনার শরীরে, আমরা সকলে জানি আমাদের শরীরে 3 ধরনের রক্তকণার মধ্যে এক ধরনের রক্তকণা বডিগার্ড হিসেবে কাজ করে। যে কোনো টক্সিক বা জীবাণুগুলো প্রবেশ করে সেগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। তো আমার শরীরে যদি 5 মিলিগ্রাম বিষ প্রবেশ করে, সেই রক্তকণা অর্থাৎ শ্বেত রক্তকণা সেগুলো অনাশয়ে যদি ধ্বংস করে, এটা উদাহরণ একটা বলছি আমি, বাস্তব না, এটা একটা উদাহরণ আপনাকে বোঝানোর চেষ্টা করছি। 5 মিলিগ্রাম বিষ যদি আমাদের শরীরে প্রবেশ করে, শ্বেত রক্তকণাগুলো অনাশয়ে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যদি 5 মিলিগ্রামের চেয়েও বেশি হয়, তাহলে সেই বিষকে অর্থাৎ সেই বডিগার্ডকে শক্তিশালী করার জন্য আমাদের আরও কিছু বডিগার্ড অর্থাৎ আমাদের অ্যান্টিভেনম ইনজেকশন বা মেডিসিন প্রয়োগ করতে হয়। কিন্তু আপনি যখন ওঝার কাছে যাবেন, ওঝা তো আপনার মন্ত্র পাঠ করে, এই বিভিন্ন ধরনের ওঝা আবার রয়েছে, এক ধরনের স্টাইলটা এক এক ধরনের। কেউ আবার নাচ গান গেয়ে ঢোল বাজিয়ে সাপের বিষ নামায়, কেউ আবার কোনো ধোঁয়া টোয়া দিয়ে, আবার দুধ কলা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। তো কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা যারা শিক্ষিত তারা ভালো করেই জানি। এগুলো যারা প্রবীণ মানুষ রয়েছেন তারাই এটা বেশিকে হয়তো নিজেদের মধ্যে লালন করেন, কিন্তু তাদের কথা শুনলে আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। সাপ কামড় দিয়েছে, দ্রুত ফার্স্ট এড করতে পারলে ভালো, না পারলে দ্রুত যত দ্রুত সম্ভব সেটা ডাক্তারের কাছে নিয়ে যাব। আর যদি না পারি, দূরে হয়ে যায়, তাহলে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। কী ধরনের পদক্ষেপ? সাপে যদি কামড় দিয়েছে হাতে কিংবা পায়ে, তার কিছু উপরে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে কিছু উপরে সফট কাপড় দিয়ে অর্থাৎ গামছা কিংবা সুতি কাপড় ইত্যাদি বিষয় দিয়ে আলতোভাবে বেঁধে দিতে হবে। আর দড়ি দিয়ে কখনো বাঁধা যাবে না। দড়ি দিয়ে বেঁধেছেন এবং শক্ত করে বেঁধেছেন, তাহলে আপনার ওই অংশটুকু পচে যাওয়ার, অর্থাৎ মনে করেন সাপ কামড় দিয়েছে এখানে, আপনি বেঁধেছেন এখানে খুব শক্ত করে, এখান থেকে আপনার ওই হাত পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। কারণটা কি? আমাদের ত্বকের নিচে একটু কাটা গেলে আমাদের রক্ত বের হয়ে যায়। কেন বের হয়? সেখানে যে শিরাগুলো রয়েছে, সেই রক্ত প্রবাহিত শিরাগুলো, আমি শিরা ধমনির পার্থক্যটা এখানে দেখানোর চেষ্টা করছি, আমি রক্ত প্রবাহের নালীর কথা বলি। এই উপরে ত্বকের নিচ ঠিক নিচে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো রক্ত প্রবাহিত হয়ে আমাদের হৃৎপিণ্ডে যায়। আর তার নিচে যেগুলো রয়েছে সেগুলো হৃৎপিণ্ড থেকে কোষে প্রবেশ করে। তো এখানে ওই রক্তটা অর্থাৎ বিষটা যেহেতু ওই নালীর ভিতর দিয়ে আমাদের হৃৎপিণ্ডে না যায়, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা আলতো করে, অর্থাৎ ত্বকের নিচে যেন রক্তগুলো প্রবাহিত হয়ে না যেতে পারে, এই জন্য আলতোভাবে আমাদের বেঁধে দেওয়া উচিত। কিন্তু খুব শক্তভাবে যদি আমরা বেঁধে দিই, তাহলে আমাদের নিচের যে শিরাগুলো রয়েছে অর্থাৎ নালীগুলো রয়েছে, রক্ত যেটা প্রবাহিত হয়ে আমাদের কোষের মধ্যে আসে, সেটা তখন আসতে পারে না। আর যখন আসতে পারে না, তখন কোষগুলো তখন তার পর্যাপ্ত উপাদান থেকে বঞ্চিত হয়। পর্যাপ্ত উপাদান থেকে যখন বঞ্চিত হয়, তখন সেগুলো কি হয়? নষ্ট হওয়া শুরু করে। তখন ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই কাজটা আমরা কখনো করবো না। বিভিন্ন দুর্যোগ কিংবা মহামারীতে আমরা যেমন মানুষকে সচেতন করার জন্য মাইকিং করি কিংবা বিভিন্ন প্রোগ্রাম করি, আমার মনে হয়
এই সাপের বিষের ক্ষেত্রে বা সাপের কামড়ের ক্ষেত্রে মানুষকে এইভাবে সচেতন করা উচিত। ক্ষত স্থান থেকে মুখ দিয়ে বিষ টানবেন না কখনো, এটা আপনার ক্ষতি হতে পারে। এগুলো আসলে আমরা বাংলা মুভির মতো জীবনটা না, আমাদের জীবনটা আমাদের বিজ্ঞান মতো চিন্তা করা উচিত। বাংলা মুভির মতো যখনই আপনি চিন্তা করবেন তখন আপনি মৃত্যুর দিকেই ধাবিত হবেন। একজন গল্প লেখক বা নাট্য লেখক যখন নাটক লেখে মানুষকে মনোরঞ্জন করার জন্য, আপনাকে আনন্দ দেওয়ার জন্য, বাস্তবতাকে সে কল্পনা করে না। রাতের বেলা যে ফুলগুলো ফুটে সেগুলো প্রচণ্ড গন্ধ থাকে, তো অনেকে মনে করেন এই ফুলের গন্ধে সাপ রাতের বেলা সেই গাছের নিচে আসে। যে গাছ রাতের বেলা প্রচণ্ড গন্ধযুক্ত ফুল ফুটে যে গাছে, সে গাছের নিচে যাওয়া উচিত নয়। যাওয়া উচিত নয় এই লাইনটা আমি ব্যাখ্যাটা সঠিক বলবো, কিন্তু ফুলের গন্ধে সাপ আসে এটা সঠিক নয়। আমার কথাটা একটু পরিষ্কার করে বললে হবে যে রাতের বেলা যে সকল ফুল ফুটে এবং অতিরিক্ত গন্ধ থাকে সেগুলো আশেপাশের কীট পতঙ্গ তাদের মধু নেওয়া অর্থাৎ খাদ্য গ্রহণের জন্য সেই পতঙ্গগুলো পোকামাকড়গুলো সেই ফুলের কাছে চলে আসে ফুলের মধু খাওয়ার জন্য বা ফুলের উপাদান গ্রহণ করার জন্য। আর পোকামাকড় খাইকে ব্যাঙ, ব্যাঙ আসে সেই গাছের নিচে, যে পোকামাকড়গুলো নিচে পড়ে যায় বা বসার চেষ্টা করে সেই ব্যাঙ আবার সেই পোকামাকড়গুলো ধরে খেয়ে নেয়। সাপের খাদ্য কি? ব্যাঙ। তো ব্যাঙের আধিক্য থাকার কারণে গাছের নিচে আবার ব্যাঙ তার শিকার, রাতের বেলা শিকার খুঁজতে খুঁজতে আবার কোথায় আসে? গাছের নিচে আসে তার ব্যাঙ শিকার, তার খাদ্য শিকার করার জন্য। তো দাঁড়ালো কি? সাপ এসেছে ব্যাঙকে শিকার করার জন্য, ফুলের গন্ধে আসেনি। তার তো নাক নেই, তার নাসারন্ধ্র যেটা রয়েছে সেটা তো পরিবেশের রূপরস গ্রহণ করতে পারে না। পরিবেশের যে রূপরস উপাদানগুলো তার গ্রহণ করা দরকার সেটা তার এই নাসিকা গ্রহণ করতে পারে, সে জিহ্বার মাধ্যমে দেয়। এবং জিহ্বাটা যেটা গ্রহণ করে সেটা আবার যেটা তার খাদ্য উপাদানগুলো সংগ্রহ করার জন্য, ফুলের গন্ধ নয়। তাহলে তো সাপ প্রতিদিনই ফুল নিয়ে তার প্রিয়জন, তার প্রিয়তমাকে কিংবা তার প্রিয়কে দিতে পারত, মুখে করে নিয়ে যায়। হ্যাঁ, বাংলা মুভিতে আপনারা দেখেছেন ঠিকই, কিন্তু বাস্তবে দেখেননি। এ ধরনের ভৌতিক চিন্তা করা আমাদের উচিত নয়। সাপ খাদ্য গ্রহণ কি? তার ব্যাঙকে খাওয়ার জন্য আসে, শিকার করার জন্য, ফুলের গন্ধে আসে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।